স্বাগত জানাচ্ছি দর্শক সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। স্বাভাবিক থাকবার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই সংকট এখনো নেই, ভবিষ্যতে তৈরি হবার মতো আমি কোনো আশঙ্কা অনুভব করছি না, কারণ আমাদের যে মজুদ আছে এবং আমাদের যে পাইপলাইনে যে কার্গোগুলো আছে ইনশাল্লাহ এটা আমরা মিট করতে পারবো। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায় আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। এবার থাকছে বিস্তারিত। দেশে এখনো যে পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে তা দিয়ে দীর্ঘ সময় চলবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাই নাগরিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও সরকার শেষ পর্যন্ত চেষ্টা করবে সমন্বয় করতে। এদিকে চলমান পরিস্থিতিতে যানবাহনে তেল নেয়ার সীমা বেঁধে দিয়েছে বিপিসি। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত 7 দিনে 230টি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে আটকে পড়া 405 বাংলাদেশিকে নিয়ে দ্বিতীয় দফা ইউএস বাংলার বিশেষ ফ্লাইট সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পৌঁছেছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে অগ্রাসনে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় আকাশসীমা বন্ধ করে দেয় কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। এতে দুবাই, দোহা ও আবুধাবির মতো বড় এভিয়েশন হাবগুলোতে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। আটকা পড়া যাত্রীদের দেশে ফেরাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার ভোরে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সব সংখ্যা কাটিয়ে দেশে ফেরেন 405 জন বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে সৌদি আরব এবং ওমান ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গন্তব্যে বিমান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি ও কাজের অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসী কর্মজীবী ও যাত্রীরা। দর্শক, কথা বলবো এইসব নিয়ে। আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান এবং একই সাথে থাকবেন সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খাজা মাইনুদ্দিন, আপনার কাছে একটু প্রথমে আসি। সেটি হচ্ছে, আমরা দেখছিলাম যে জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আজকে যখন বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরেছেন এবং সেখানে তিনি যেটি বলছিলেন যে পর্যাপ্ত মজুদ রয়েছে, এই সংকট যে সামনে একটি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে আমাদের হয়তো কিছুটা সীমিত যদি আমরা নিজেরা করে ফেলি তাহলে হয়তো সংকটে আমাদের পড়তে হবে না। কিন্তু যে বিষয়টা জানতে চাই আপনার কাছে, আমাদের ঠিক কত মজুদ আছে এবং কতদিন আমরা সেটি সীমিত যদি আমরা ব্যবহারটিও করি তাতে কতদিন চলতে পারবো, সেরকম কোনো কিছু কিন্তু কোথাও উল্লেখ এখনো পর্যন্ত বা কোনো গণমাধ্যম বা কারো কাছ থেকে পরিষ্কারভাবে কোনো ধারণা পাওয়া যায়নি। যার কারণেই কিন্তু দেখা যাচ্ছে অনেকেই পেট্রোলের পাম্পে ভিড় করছেন, অতিরিক্ত পেট্রোল নিজেরা নেওয়ার চেষ্টা করছেন। সেরকম একটি ঘটনাও কিন্তু গত কয়েকদিন ধরে ঘটছে। আপনার কাছে কি মনে হয়, বিষয়টি যদি পরিষ্কার করা হয় জনগণের কাছে তাহলে হয়তো এই হুড়োহুড়িটা হয়তো হবে না? মোটামুটি ভাবে 45 দিনের মতো একটা মজুদ রাখা হয় আমাদের দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য। 45 দিনের মজুদটা সাধারণভাবে যথেষ্ট থাকে এই জন্য যে জ্বালানি তেল আসতে থাকে রিফাইনারিতে, মানে ক্রুড অয়েল আসতে থাকে এবং রিফাইনারিতে রিফাইন হতে থাকে। এর চেয়ে বেশি মজুদ হয়তো সামান্য এদিক সেদিক হতে পারে আমার স্ট্যাট, কিন্তু মোটামুটি ভাবে 45 দিন। এবং এই যে 45 দিন ধরে নিচ্ছি আমরা, আন্ডারলাইং অ্যাজাম্পশন হচ্ছে এই যে সাপ্লাই লাইনটা অক্ষত থাকবে, সাপ্লাইটা ডিসরাপ্টেড হবে না। এখন হঠাৎ করে যখন মধ্যপ্রাচ্যে এই যে ডিসরাপশন হলো ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন আক্রমণের কারণে, তখন এখনো যখন আমাদের মন্ত্রীরা বা অন্যরা যখন বলছেন যে যথেষ্ট মজুদ আছে, ওনাদের যে সাশ্রয়ী ব্যবস্থা আমি স্বাগত জানাই যে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, কিন্তু একই সাথে সরকার থাকলে সম্ভবত ওটা বলতে হয় যে যথেষ্ট আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তার মানে যে যথেষ্ট আছে যখন বলে নিচ্ছেন, এর অর্থ দাঁড়াচ্ছে আমরা ধরে নিচ্ছি যে যুদ্ধটা 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে শেষ হবে কিংবা 1 মাসের মধ্যে শেষ হবে। যদি যুদ্ধটা 1 মাস, 1.5 মাস, 2 মাস শেষ না হয় বা দীর্ঘায়িত হয়, এমনকি এই যুদ্ধ যদি 15 থেকে 20 দিন মাত্র চলে, এই যে সাপ্লাই লাইন ডিসরাপশন হলো, এটার ইম্প্যাক্ট কিন্তু অনেকদিন থেকে যাবে।
আর যদি যুদ্ধ কোনো কারণে বন্ধ না হয়, বন্ধ হওয়ার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না, সেজন্যই এই অনিশ্চয়তা থেকে যাবে। আমার কাছে মনে হয় যে এই অবস্থায় বাংলাদেশের সরকারের জন্য একটা বড় করণীয় হবে মধ্যপ্রাচ্যের যে অন্য দেশগুলো, বিশেষ করে জিসিসি কান্ট্রি যেখানে তেলের মজুত অনেক বেশি, তাদের সাথে নতুন করে নেগোসিয়েট করা। ফর এক্সাম্পল ধরেন কুয়েত থেকে আমরা যে তেল আনি, কুয়েতের সাথে বিশেষ চুক্তি আছে আমাদের, সেটা তো হরমুজ প্রণালী দিয়ে আসে। হরমুজ প্রণালী তো আমি আশা করতে পারলে ভালো, কিন্তু আমার মনে হয় না যে আগামী 1-2 মাসের মধ্যে হরমুজ প্রণালীতে তেলের সরবরাহ এখানে স্বাভাবিক আপনার কাছে হবে। আমার আসলে দুটি প্রশ্ন। সেটি হচ্ছে যে এই যে আপনি যে সময়সীমার কথা বলছেন 45 দিনের, আপনি নিজেও বলছেন যে এর মধ্যে অন্য কোনো জায়গা থেকে তো আসলে তেল আসার বা জ্বালানি তেল আসার কোনো সম্ভাবনা আছে কিনা আমরা জানি না, বা সরকার যোগাযোগ করছে কিনা আমরা জানি না। এটা একটি বিষয়, এর মধ্যে করে ফেলা উচিত কিনা এক। দ্বিতীয়ত এর মধ্যে ইরান হচ্ছে চীনকে অনুমতি দিয়েছে, তাদেরই শুধু একমাত্র জাহাজ চলবে এখন পর্যন্ত, হরমুজ প্রণালী দিয়েই চলবে। সর্বশেষ যে তথ্যটি আছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে, চীনের সাথে এই বিষয়ে আমরা এখন থেকে কথা বলা শুরু করে দিতে পারি কিনা, কি মনে করেন? চীনের বিষয়টা আমি পরে বলি। বাংলাদেশের সরকারের উচিত হবে জিসিসি কান্ট্রিজ গুলোতে স্পেশাল নেগোশিয়েট করা, যাতে আমরা হরমুজ প্রণালীর প্রয়োজনে অ্যাভয়েড করে বাব আল মানদেব, যেটা সৌদি আরবের দক্ষিণ পাশ আরব সাগরের ওই দিক থেকে, আরব সাগর না, ওইটা হচ্ছে আমি ভুলে গেলাম, ভারত মহাসাগর দিয়ে আগিয়ে মানে আরব পেনিনসুলার দিকে বাব আল মানদেব, ওইটা ক্রস করে ওইখানে সাধারণভাবে তেল আনা সম্ভব। ওই দিক থেকে একটা রিস্ক থাকে হুতিদের আক্রমণ হতে পারে, কিন্তু আমার ধারণা বাংলাদেশের মতো দেশ, যেহেতু আমাদের ফরেন পলিসি মিডল ইস্টের অনেক দেশের সাথে ভালো, এমনকি ইরানের সাথে আমাদের সম্পর্ক খারাপ না, সেই বিচারে আমাদের ওই দিক থেকে তেল আনার সুযোগ আছে যদি নেগোসিয়েশন করা যায়, এবং সরকারকে লেগে থাকার ব্যাপার আছে। আমার ধারণা আমাদের সরকার কোয়াইট কিছু ডিপ্লোম্যাসির আশ্রয় হয়তো নিয়েছে, আমি নিশ্চিত না। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যে সমস্ত আরব দেশে ইরানের ক্ষেপণাস্ত্র পড়েছে, বিশেষ করে মার্কিন ঘাঁটি টার্গেট করে, সেখানে বাংলাদেশের মতো দেশের ডিপ্লোমেসি হওয়া উচিত, তাদেরকে সকলকে শান্ত থাকতে পারে। আমাদের বাংলাদেশের সরকারের যে স্টেটমেন্ট, সেখানে মধ্যে আপনি খেয়াল করেছেন যে রেস্ট্রেন্ট, এই যে শান্ত থাকার আহ্বানটা আছে, কিন্তু বাংলাদেশের মতো দেশ যেখানে আমাদের 18 কোটি দেশ, প্রচুর বাংলাদেশি বিদেশে, আমাদের উচিত হচ্ছে একটু অ্যাক্টিভ ডিপ্লোমেসি রাখা, একটা মানে মধ্যম সারির দেশের হিসেবে ডিপ্লোমেসিতে অ্যাক্টিভ থাকা, যাতে রেস্ট্রেন্ট বা শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর থাকা যায়। কারণ এই অবস্থানটা কেন জরুরি, যখন যুদ্ধটা শেষ হবে তখন আমরা নেগোসিয়েশনে যদি পার্টিসিপেট করা যায়, আমাদের জাতি হিসেবে আমাদের সম্মান যেরকম বাড়ে, সেরকম জাতীয় স্বার্থ মানে প্রাধান্য পায়। আর চীনের বিষয় যেটা বলছিলেন, চীনের বিষয়টা কিন্তু একেবারে আলাদা। কারণ হচ্ছে আমেরিকা চীনের দুটো সাপ্লাই লাইন কার্যত অকার্যকর করে দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার অন্যতম উদ্দেশ্য শুধু মাদুরোকে তুলে নেয় না, চীনের সাপ্লাই লাইনটা কাট করে দেওয়া, সেটা আমেরিকা করতে সমর্থ হয়েছে। এখন চীনের মূল সাপ্লাই লাইন মানে মেজর সাপ্লাই লাইন হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে আসা, এবং ইরানেরও একটা বড় ক্রেতা হচ্ছে চীন। এখানে চীনের স্বার্থ এবং ইরানের স্বার্থ এত মানে এক হয়ে গেছে, যেখানে চীন এটা অ্যালাউ করবেই, ইরান এটা অ্যালাউ করবে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। আর চীনের তেলের ডিমান্ড এত বেশি যে চীনের কাছ থেকে আমাদের পক্ষে তেল নেওয়াটা অনেক কঠিন হবে। আবার দেখেন এখানে ফরেন পলিসির ভিন্ন ইমপ্লিকেশন আছে। আমরা যদি মধ্যপ্রাচ্যের তেল চায়নার মাধ্যমে কেনার এরকম আয়োজনের দিকে যাই, সেটা আমাদের আটলান্টিকের পশ্চিম পারের মিত্র যারা আছেন তারা খুব বেশি ভালোভাবে নেবেন না। এই প্রসঙ্গে আমরা হয়তো আরেকটু কথা বলবো, তবে আছেন আপনি আমাদের সাথে আরেকজন অতিথি আছে, তার কাছে ওটা আসতে চাই, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খানের কাছে। সেটি হচ্ছে যে এই ঘটনায় যেভাবে মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো বন্ধ হয়েছে, আমাদের মধ্যপ্রাচ্য প্রবাসী যেসব প্রবাসীরা রয়েছেন তারা যেতে পারছেন না, অনেকের মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের চাকরির অনিশ্চয়তা দেখা দিয়েছে, এবং সেসব দেশ থেকেও অনেকে এই দেশে ফিরতে পারছেন না। সেই হিসেব করে সামনের দিনগুলোতে এই প্রবাসীদের পুনর্ব্যবস্থা করবার যে জায়গাটি, সেটি ঝুঁকিতে পড়ে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশের যে সমস্ত লোকেরা বাইরে কাজ করে, এটার অধিকাংশরাই মধ্যপ্রাচ্যে, আর আমাদের মালয়েশিয়াতে কম, কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে অনেক বেশি। আপনার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই সমস্ত শ্রমিকদের যে সমস্যার সৃষ্টি হবে, এটাই তো নাকি? জি। আমাদের মনে রাখতে হবে আমাদের দেশ কিন্তু অনেকটা নির্ভর করে রেমিটেন্সের উপর। আমাদের রেমিটেন্স বেসড অর্থনীতি অনেকটাই।
আজকে আমাদের রিজার্ভ যদি বাড়ে, রিজার্ভের বাড়ার কারণটাও কিন্তু রেমিটেন্স থেকে আসে। দ্যাট মিনস আমাদের প্রবাসীরা এই অর্থটা দেশে পাঠায়, সেটার কারণে আমাদের রিজার্ভ বাড়ে। তো ডেফিনেটলি এটার উপরে একটা বড় একটা প্রভাব পড়বে রেমিটেন্সের উপরে। আরো যে প্রভাবগুলো পড়বে সেটা হচ্ছে এই সমস্ত পরিবারদের, যারা বহু লক্ষ লক্ষ শ্রমিক যারা মধ্যপ্রাচ্যে কাজ করে, তাদের পরিবারের যে অর্থের উৎসটা, প্রবাহটা বন্ধ হয়ে যাবে, তাদের পারিবারিক কষ্টটা বেড়ে যাবে। পাশাপাশি এই সমস্ত পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের যে অন্যান্য কাজকর্ম, সেগুলো অনেকটা স্থবির হওয়ার মতো অবস্থা দাঁড়াবে। এবং এই সমস্ত প্রবাসী শ্রমিকরা যদি তারা ঠিক মতো তাদের ওই সমস্ত দেশের থেকে ব্যাক করে আসে, এবং তারা কিন্তু অধিকাংশ শ্রমিকরা তারা অনেক টাকা দিয়ে এই সমস্ত মধ্যপ্রাচ্যে যায়। আমার বাংলাদেশে কিন্তু যেখানে ভারতে যেখানে 1 গুণ লাগে, আমাদের এখানে অলমোস্ট 3-4 গুণ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে এই সমস্ত শ্রমিকেরা যান আর কি। তো এনারা যদি ব্যাক করেন, তাহলে তাদের পরিবারের কিন্তু এই সাইডটাতেও আরেকটা আঘাত আসবে। তারা যে একটা, আর আমাদের দেশে যে সমস্ত শ্রমিকরা যায় মেইনলি আর কি লোয়ার মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বা ছেলে মেয়েরা বা মেয়েরা ওখানে যায়, তাদের পরিবারেও কিন্তু একটা বড় ধাক্কা চলে আসবে। এই যে অনেক টাকা খরচ করে তারা দেশের বাইরে গিয়েছেন, এবং তারা সেই টাকাটা তাদের ওঠানো তো দূরের কথা, জাস্ট খালি হাতে তাদের চলে আসতে হবে। পাশাপাশি এর একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট তো আসবেই। তো সার্বিকভাবে দিক থেকে যদি আমি দেখি, আমাদের অর্থনীতিতে একটা বড় ধাক্কার একটা সম্ভাবনা নিশ্চিতভাবে এটা আমরা করতে পারি। আর একটা জিনিস আপনি না প্রশ্ন না করলেও আমি এই সাইডটা একটু গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, এই যে আমাদের বোরো চাষের সময়, বোরো সাথে অর্থাৎ পানি সেচের কিন্তু একটা সবচেয়ে বড় সিজন এইটা। এই সময় আমাদের মেইন, যেটা এখন মেইন ক্রপস হয়ে গেছে বোরো চাষ, ইরি চাষ আমরা নর্মালি বলি। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম লাগে। এটা কিন্তু এই সময়টা এসে কিন্তু আমাদের মিরাকেলি আমাদের প্রবলেমটা আরো ঘনীভূত হবে। পাশাপাশি আরেকটা দেশ, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি একটা কথা আমি বলি, বাংলাদেশ হচ্ছে একটি অরাজকতার দেশ, সিন্ডিকেটের দেশ। বাংলাদেশে রমজানকে কেন্দ্র করে লেবুর দাম আমরা 4 গুণ বাড়িয়ে দেই। সেখানে এই সমস্ত যারা তেল মজুদ রেখেছেন বা তেল যাদের কাছে আছে, এরা যে কি রকম ভাবে আমাদেরকে নির্যাতনের মধ্যে ফেলবে, এটা আমার এখন আপনার থেকে এই কথা ভাবতেই রেশ আমার ধরেই কষ্ট আসলে লাগছে। বলতে চাই, সেটি হচ্ছে যে এরই মধ্যে যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমিত করে দেওয়া হচ্ছে পেট্রোল তেল কিনবার, সেখানে আমরা দেখছি দীর্ঘ লাইন, মানুষ এক ধরনের আগে থেকেই শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে, তারা সেটি মজুত করবার এক ধরনের চেষ্টা করছে, আপনি যে কথাটা বলছেন। এবং যেহেতু এখন ফসলেরও একটা সময়, সেই সময় এই জ্বালানি তেলটির প্রয়োজনীয়তা রয়েছে, সেই হিসেব করে বিকল্প ব্যবস্থা আসলে কি করা দরকার বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে বিকল্প খুব লিমিটেড মনে হয়, খুব সীমিত বিকল্প আমাদের সামনে আছে। আমরা যদিও জিসিসি দেশগুলোর সাথে, গালফ যে দেশগুলো আছে তাদের সাথে কথা বলে কতটুকু পারবো আমরা এটা তেল পেট্রোলিয়াম আনার জন্য, আমি সেটা অনেকটা আমার কাছে একটু বড় প্রশ্ন আর কি। যদি এছাড়া যেহেতু আমাদের গতি নাই, আমাদের ওই দিকে হয়তো এগোতে হবে। সৌদি আরবের যে তেলগুলো আমরা মেইনলি এই যে হরমুজ প্রণালী হয়ে আসে, হরমুজ প্রণালী না হয়ে যদি আমরা ওই সৌদি আরবের দক্ষিণ দিক দিয়ে আনার যদি পরিকল্পনা নিতে পারি, তারপর সেখানেও রিস্ক। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেও তো তেলের ট্যাঙ্কারে আক্রমণ করে, ইরানও করে। সো এখানে অনেকেই রিস্কের কারণে ওই দিক দিয়ে তেল আনা কঠিন হয়ে যাবে। এরপরে চীন অত্যন্ত চীনের পেট্রোলিয়াম কনজাম্পশনের পরিমাণ অনেক বেশি, অনেক বড় দেশ, অনেক বেশি কারখানা, তারা নিজেরাই একটা ক্রাইসিসের ভিতরে আসে। তারা আমাদেরকে এই পেট্রোলিয়াম দিয়ে কি পরিমাণ সাহায্য করবে, এটা অনেকটা আমার কাছে অনিশ্চিত মনে হয়। এরপরে আমাদের দেশে আরেকটা যেটা ক্রাইসিস, আমাদের গত সরকারের আমলে 15 বছরে যে কুইক রেন্টালের নামে বিদ্যুতের উপর যে সমস্ত মানে আজে অনেক রকমের খারাপ সিদ্ধান্ত এসেছিল, সেখানে কোনো মানে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যেত না। এই সমস্ত কারণে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করা হয়েছিল, এগুলো তো নড়বড়ে অবস্থা হয়ে আছে আর কি। এখানেও আমাদের তেমন ভাবে দেশীয়, আমরা এখন পর্যন্ত জ্বালানি নীতিতে আমরা যেতে পারি নাই, আমরা অ্যাডহক বেসিসে চলেছি অলওয়েজ। তাই এই ভেতর থেকে যে আমরা যে পেট্রোলিয়ামটা নিয়ে কিছুটাও
হলেও যে কাজে লাগাতে পারতাম, এটাও অনেকটাই ন্যারো একটা স্পেস। এখান থেকে ইন্টারনালি আমরা যে পেট্রোলিয়াম কালেকশন করে আসবো সেই নীতিমালাও আমাদের নেই। আর আপনারা আরেকটা কথা বলেছেন কতদিন চলবে, এটা নিশ্চিতভাবে বলা যায় মার্চ মাসটা পর্যন্ত আমাদের যে আছে সেটা মার্চ মাস পর্যন্ত এই পেট্রোলিয়ামটাই চলবে। এর পরবর্তীতে অবশ্যম্ভাবীভাবে আমাদের উপর একটা অর্থনৈতিক চাপ আসছে, যদিও এই মধ্যপ্রাচ্যের এই সংকটটা সহজেই সমাধান যোগ্য নয় বলে মনে হচ্ছে। তাই আমাদের এই রকমের পরিস্থিতিতে ডেফিনেটলি একটা অর্থনীতির উপর বড় প্রেসার বা বড় একটা প্রেসার হতে পারে বলে আপনি মনে করছেন। খাজা মঈনুদ্দিন, আপনিও কি একই মনে করেন কি না যে এরকম বড় ভাবে অর্থনৈতিক ভাবে একটা চাপ হয়তো সামনের দিনগুলোতে আসতে পারে? কোনো সন্দেহ নাই। কারণ হলো এটা যদি স্বপ্নের মধ্যে থাকার কোনো মানে হয় না। বলতে পারে যে না আমরা ম্যানেজ করতে পারবো, আশা করি, এগুলো বলে লাভ নেই। বরং আমার মনে হয় যে আমার আগের বক্তা যেগুলো বলে গেছেন সম্পূর্ণভাবে একমত। এবং আরো যেটা হবে যে ধরেন শিপিং এর কস্ট বাড়বে। আমরা বাংলাদেশ একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। শিপিং এর কস্ট বাড়া মানে প্রতিটা কমোডিটির দাম বাড়বে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে ইন্টারমিডিয়েট গুডস, ফিনিশড গুডস যেগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলোর দাম বাড়বে। তার মানে এবং ডোমেস্টিক মার্কেটও আমাদের যে এনার্জির অল্টারনেটিভ গুলো সেগুলো নাই। যদি আমাদের অফশোর ওয়েল এক্সপ্লোরেশন গুলো এর মধ্যে হয়ে যেত গত এক দশকে, তাহলে হয়তো আমরা তেল পেতে পারতাম, হয়তো আরো গ্যাস পেতে পারতাম, অল্টারনেটিভ এনার্জি হতে পারতো। সেই জায়গায় আমরা অনেক বেশি পিছানো আছি। আর এই স্মল ল্যান্ড মাসে 18 কোটি লোকের রাইজিং মিডল ক্লাস গরিব মানুষও একটু অবস্থা উন্নতির চেষ্টা করছে। ধরনের একটি সমাজে এনার্জি কনজাম্পশন তো এসেনশিয়ালি বাড়ে। সেই বাড়ার অবস্থায় যখন এই সংকট হবে, সেটা এই এনার্জি সংকটটা অন্যান্য ক্ষেত্রে অর্থনৈতিক সংকটের রূপ নিতে পারে। কিন্তু সংসারে বা রাষ্ট্রের সব সমস্যারই তো কোনো না কোনো সমাধান থাকে। ফলে সরকারের এই মুহূর্তে উচিত হবে এক ধরনের ক্রাইসিস টাস্ক ফোর্স বা কোনো কিছু করা। কারণ মধ্যপ্রাচ্য সংকটটা আমাদেরকে চারিদিক থেকেই আমাদের প্রভাবিত করবে। সেটা মাথায় রেখে সেটা স্বীকার করে যদি একটা ক্রাইসিস টাস্ক ফোর্স করা যায়, তাহলে পরিস্থিতি স্বীকার করা হয়, তখন যেটা লাভ হবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা যেরকম নিতে পারবে, তখন জনগণকেও সরকার বলতে পারবে যে সকলে মিলে আমরা পরিস্থিতিটা মোকাবেলা করি। জনগণ বুঝতে পারবে যে সরকার তো কিছু সাধন করছে, এই ব্যবস্থাগুলো নিচ্ছে, তাহলে আমরাও কিছুটা কিন্তু শেষ পর্যন্ত জনগণ আসলে বুঝতে পারে কিনা? আমরা দেখি মধ্যপ্রাচ্যে তেলের দাম বাড়ে, ইউরোপে আর মার্কিন যুক্তরাষ্ট্রে ডলারের দাম বাড়ে, তখন আমাদের এখানে দেশে কাঁচামরিচের দাম বেড়ে যায়, যার সাথে কোনো সম্পর্ক নেই। শেষ পর্যন্ত সাধারণ মানুষ আসলে এই বিষয়টা বুঝতে পারে বলে আপনার কাছে কি মনে হয়? পারে তো না, আসলে ক্রাইসিসটা এভাবেই তৈরি হয় দেখা যায়। এটা পলিসি এবং অ্যাকশনে গ্যাপ থাকে বলেই জনগণ বুঝতে পারে না। জনগণ যদি বুঝতো যে পলিসি নেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন হয় এবং গ্রাউন্ড লেভেলে সেটা ইমপ্লিমেন্টেড হয়, সেটা জানলে জনগণ আস্থা থাকতো। আর আমাদের দেশে গত 1.5 দশকের শাসন ব্যবস্থার কারণেও সরকারি ব্যবস্থার ব্যাপারেও মানুষের আস্থা আসলে তৈরি হয়নি, যার জন্য এই ধরনের মানুষ বিশ্বাস করতে পারে না, নিজেরাই হয়তো সিদ্ধান্তে চলে যায়। আজকে আলোচনা করার সুযোগ নিয়ে অনেক ধন্যবাদ খাজা মঈনুদ্দিন যুক্ত হয়েছেন, এবং একই সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান। নিশ্চয়ই আবারও আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে অন্যান্য আরো বিষয়গুলো নিয়ে। দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। 71-এর সাথেই থাকবেন।